হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসিএস। আজকে গ্র্যাভিটেশনের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা পার্ট 1 সবাই দেখেছো এবং তোমাদের সবার ভালো লেগেছে। যদি কিছু প্রবলেম থাকে দেন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বললো। আর অতি অবশ্যই পার্ট 2 যারা দেখছো, পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা আগে দেখবে, তারপরে পার্ট 2 দেখবে। তো চলো শুরু করা যাক পার্ট 2। পার্ট 2তে আমরা মেনলি পার্ট 1-এ যেটা মোটামুটি কভার করেছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স কি ছিল, গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সেসব নিয়ে আমরা ডিসকাস করেছি। এখন আজকের ক্লাসে মেনলি যেটা আমি পড়াবো সেটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যারিয়েশন, হাইটের সাথে কি করে ভ্যারি, উচ্চতার সাথে কি করে পরিবর্তন হবে, বা ডেপথের সাথে গভীরতার সাথে কি করে পরিবর্তন হবে, বা তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তোমার আহ্বানিক গতির জন্য কিরকম পরিবর্তন হচ্ছে, আমাদের মেরু অঞ্চলে কি রকম হবে, নিরক্ষীয় অঞ্চলে কিরকম হবে, সেসব নিয়ে ডিসকাস করব। যদি আমি সময় থাকে আমি কেপলারস লতে ডিসকাস করব, তার সাথে সাথে প্যারালালি কিছু অ্যাপ্লিকেশনও করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সবাই প্রত্যেকেই খাতা নিয়ে রেডি হয়ে যাও, শুরু করা যাক। অ্যাক্সিলারেশন হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ নিয়ে যখন কথা বলবো তখন মানে নামটাতেই আমায় বোঝা যাচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কথাটার অর্থ হচ্ছে যে যেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার অ্যাক্সিলারেশনটা তৈরি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা আসছে, তার মানে কি হচ্ছে যে আমরা দেখলাম যে মহাকর্ষ মানে আমাদের মহাকর্ষে কি হচ্ছে যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, কি দুটো মাসের মধ্যে একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই ফোর্সটার জন্য কোন একটা বস্তু যে মানে অবাধে পতনশীল বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দাঁড়ালো যে অভিকর্ষজ বলের জন্য একটা অবাধে পতনশীল বস্তুর মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যদি বস্তুর মাস m হয় স্মল m এবং আমাদের আর্থের মাস ক্যাপিটাল M হয়, তাহলে বস্তুর এবং আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কি ডেফিনেশন ছিল যে F ইকুয়াল টু হবে G ইন্টু স্মল m ক্যাপিটাল M বাই আর্থ স্কোয়ার। যেই আর্থটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড আর্থ, এইটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা ছিল। এবার আমি বলছি যে এই ফোর্সের জন্য আমার অবজেক্টটাতে মানে বস্তুটাতে একটা ত্বরণের সৃষ্টি হয়েছে। তাহলে বস্তুর ত্বরণের সৃষ্টি মানে কি, বস্তুর ফোর্সটা কত হচ্ছে, তাহলে আমরা জানি মেকানিক্স আমরা কি পড়েছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিউটন সেকেন্ড ল কি বলে, কোন বস্তুর ত্বরণ মানে ফোর্স ইকুয়াল টু কি, মাস ইন্টু ত্বরণ। তাহলে সেইখান থেকে আমি পাবো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু ত্বরণ। এবার এই দুটো ফোর্স ইকুয়াল হবে, তাহলে আমরা যদি ইকুয়াল করে দিই তাহলে mg ইকুয়াল টু পাবো gmm বাই আর স্কোয়ার। এইখান থেকে তাহলে বোথ সাইড m চলে গেল, তাহলে g ইকুয়াল টু g ক্যাপিটাল M বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা। তাহলে g এইখান থেকে আমি দেখতে পাচ্ছি g ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এইটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এইটা তোমার যে কোনো মানে এইখান থেকে একটা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। যেমন তোমাকে বললো হয়তো যে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে ধরো 10 কেজি। তাহলে দুটো অবজেক্টের জন্য যে মানে দুটো অবজেক্টের যে অ্যাক্সিলারেশন হবে সেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কার বেশি হবে বা কার কম হবে। দুটো তুমি সেম ডিস্টেন্সে রাখছো কিন্তু তাদের মাস আলাদা, মানে এরকম ব্যাপারটা। আমি বলছি একটা m1 অবজেক্ট আছে যার মাস 5 কেজি এবং আর একটা m2 অবজেক্ট আছে যার মাস 10 কেজি, কিন্তু দুটোই আর গুলো এর r1 আর এর r2 হচ্ছে সমান, দুটোই ডিস্টেন্সটা সমান, এই যে আরটা। তাহলে তাদের জন্য যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে, তাদের উপর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা সেম হবে না ডিফারেন্ট হবে না বেশি না কম, সেটা বের করতে বলেছে। তাহলে কি করে করব, আমি দেখছি জি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, কিন্তু আমাকে বলে দিয়েছে দুটোর আরটা সেম। তার মানে কি, আরটা যদি সেম হয়ে যায় তার মানে আর এর সাথে ডিপেন্ডেন্সি নেই। এইখানে কি আছে জি, জিটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এইটা কি মাস অফ দ্য আর্থ। এই টার্মটা জিএম টার্মটা অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে আমি যেটা দেখতে পেলাম যে গ্র্যাভিটেশনাল মানে একটা ইম্পর্টেন্ট কমেন্ট, যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করবে না। কার উপর ডিপেন্ড করবে,
দূরত্বের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, দূরত্বের মানে বর্গের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অবজেক্টের মাসের উপর ডিপেন্ডেন্সি নেই, তাহলে এই মাসটারও যা ত্বরণ হবে এই মাসটারও গ্র্যাভিটেশনাল ত্বরণটা সেম হবে। এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ছিল এখানে। তাহলে এটা বোঝা গেছে আশা করছি সবার। তা এই কোশ্চেনটা কিন্তু খুব বারবার আসে এবং কনফিউশন মানে কনফিউজ করে দেয় লোকে, মানে সবাই সবসময় মানে ভুলে যায় যে এই মাসটা কিন্তু আমার অবজেক্টের মাস নয়, এই মাসটা আমার আর্থের মাস, পৃথিবীর ভর। তাই পৃথিবীর ভর তো দুজনের জন্যই সেম, তাহলে অবজেক্টের ভরের তো কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে অবজেক্টের ভরের উপর কি করে ডিপেন্ড করবে, তাহলে অবভিয়াসলি আর সেম হলে অ্যাক্সিলারেশন সেম, বাট যদি আরটা আলাদা হতো অ্যাক্সিলারেশন আলাদা হতো। এইবার তাহলে আমরা এই জিটাকে ইন টার্মস অফ ডেনসিটি বা ঘনত্বের টার্মসে যদি লিখি তাহলে কি হচ্ছে সেটা দেখা যাবে। আমরা জানি মাস ইকুয়াল টু কি, মাস ইকুয়াল টু এম ইকুয়াল টু কি, সরি ক্যাপিটাল এম, মাস অফ দ্য আর্থ ইকুয়াল টু কি হওয়া উচিত 4/3 পাই আর কিউব ইন্টু রো। আরটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, রোটা হচ্ছে ডেনসিটি অফ দ্য আর্থ, আর্থের ডেনসিটি। তাহলে এইখান থেকে এমটার ভ্যালু এখানে যদি বসাই তাহলে জি ইকুয়াল টু কি দাঁড়াবে, জি ইকুয়াল টু জি এম, সরি এম এর ভ্যালুই তো বসাবো, এম এর জায়গায় 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এইবার আমি যদি বলি জিটাকে এট দ্য আর্থ সারফেস, মানে আমার এই যে আর্থ পৃথিবী, এই আর্থ সারফেসেই আমি অবজেক্টটাকে রাখছি, এটা আমি আর্থের রেডিয়াস আর আমি এই এম স্মল এম অবজেক্টটাকে এখানে রাখছি, আর আর্থের মাস তো ক্যাপিটাল এম আছেই। তাহলে আমি যদি অবজেক্টটাকে আর্থ সারফেসে রাখি মানে হচ্ছে স্মল আর এর ভ্যালু যদি ক্যাপিটাল আর হয় তাহলে জির ভ্যালুটা কত হবে সেটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এট দ্য আর্থ সারফেস, মানে ভূপৃষ্ঠে আমাদের জির ভ্যালুটা কত, স্মল জি, ক্যাপিটাল জিটা তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জানোই, তাহলে স্মল জি যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তার ভ্যালু কত সেটা আমি ক্যালকুলেট করছি। তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, কারণ আমি অবজেক্টটাকে এখন আর্থ সারফেসে রেখেছি। তাহলে জি ইকুয়াল টু দাঁড়ালো জি 4g বা ইন্টু পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার, আর এটা 3 ছিল, তাহলে জি ইকুয়াল টু দাঁড়াবে 4/3 ইন্টু জি ইন্টু পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে আর ইন্টু রো, এটা হচ্ছে জির মান, বা রো ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি 3g বাই 4 পাই, 3g বাই 4 পাই, 3g বাই 4 পাই জি, আর এটা হচ্ছে ডেনসিটি আর এটা হচ্ছে জি। এইবার বিভিন্ন এই দেখো এখানে কি আছে, জিটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা জানি তার ভ্যালু, আরটা কি আর্থের রেডিয়াস তাও জানি, এবং ডেনসিটিটা এই যে ডেনসিটিটা আর্থের ডেনসিটি এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্যালকুলেট করা গেছে, এবার তাই আর্থের ডেনসিটিও জানি আমরা। এই তাহলে জির ভ্যালুটা যদি এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করা হয় তাহলে দেখা যায় যে জির ভ্যালুটা হচ্ছে তোমার এরকম, জির ভ্যালুটা দেখলাম আমার ফর সিজিএস এর ক্ষেত্রে হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার 32.2, আর এটা হচ্ছে এসআই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার জির ভ্যালু এট দ্য আর্থ সারফেসে পেয়ে গেলাম। এইবার কোশ্চেনটা হচ্ছে যে আমি তো এই যে আর্থ সারফেস এটা হচ্ছে একটা কি গোলাকার বৃত্তাকার, তাই তো গোলাকার শেপ ভাবছি আমি, গোলাকার ভাবলে আমার প্রত্যেকটা পয়েন্টের জন্য আর এর ভ্যালুটা সেম, আপনি দেখতেই পাই একটা মানে বল, তুমি বল যেরকম ভেবেছো বলের মতোই ভাবছি আমরা, তাহলে বলের মতো যদি হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টে আর্থ সারফেসে জির ভ্যালুটা সেম হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তো তা হয় না। আমাদের যে পৃথিবীর শেপ আমরা যতই গোলাকার মনে করি সেটা কিন্তু গোলাকার নয়, সেটা হচ্ছে উপগোলাকার, মানে হচ্ছে ইলিপসয়েড বলা হয়। তাহলে ইলিপসয়েড যদি হয় মানে ইলিপসয়েডের শেপটা এরকম হয় অনেকটা, মানে আমাদের উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে কিছুটা চাপা হবে, মানে এইটাকে যেরকম মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এইটাকে আমি যদি আমার এই দু হাত ধরে এরকম করে চেপে দিই তাহলে মাঝখানটা চেপে গেলে কি হবে, এই দু সাইডে বেরিয়ে যাবে, তাহলে সেইটাই হচ্ছে এইটাই অ্যাকচুয়াল সাইজটা। তার মানে কি হলো দেখো, যারা এইখানে থাকবে তাদের ডিস্টেন্সটা কম হবে, যারা এই অঞ্চলে থাকবে তাদের তার মানে এই আরটা কম হবে, এটা ধরো R1 এটা হচ্ছে R2, এই R2টা বেশি R1টা কম, তার মানে R2টা গ্রেটার দেন R1 হয়ে গেল। তাহলে যারা এই অঞ্চলে থাকবে বা এই অঞ্চলে থাকবে তাদের জন্য যা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে
এই অঞ্চলে যারা থাকবে তাদের জন্য আলাদা হবে। তাহলে এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে কি দেখলাম, মেরু অঞ্চলে যার আর এর সাথে কি আমরা যে রিলেশনটা পেয়েছিলাম আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মেরু অঞ্চলে যদি কোনো অবজেক্ট থাকে তার জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মান বেশি হবে, কিন্তু যারা নিরক্ষীয় অঞ্চল মানে এই লাইন বরাবর অঞ্চলে থাকবে তাদের জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মান কম হবে, কারণ আরটা বেড়ে যাচ্ছে। তাহলে আমার এই গোলাকার শেপ থেকে এটাকে দুই জাস্ট উত্তর আর দক্ষিণ মেরু ধরে একটু চেপে দিলে যে এই শেপটা হয় সেটা হচ্ছে উপগোলাকার শেপ, এবং সেই শেপটা আমাদের অ্যাকচুয়াল আর্থের শেপ, পৃথিবীর শেপ। এই জন্যই আমাদের মেরু অঞ্চল, এই যে মেরু অঞ্চল আর এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এই মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মানের তফাৎ দেখতে পাই আমরা। ঠিক আছে, এইবার চলো আমরা দেখি যে উচ্চতার সাথে মানে অল্টিটিউডের সাথে গ্র্যাভিটেশনাল অল্টিটিউড ভেরিয়েশন উইথ অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতার সাথে কি করে পরিবর্তন হবে জির ভ্যালুটা। মানে আমি যদি ভূপৃষ্ঠ থেকে ধরো এই উচ্চতায়, এটা আমার ভূপৃষ্ঠ, এটা ধরো আমি আর্থ সারফেস, আমরা ভূপৃষ্ঠ আছি, এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোন একটা পয়েন্টে এম মাস রাখি, এম মাসের কোনো বস্তু রাখি, তাহলে তার জন্য যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে সেইটার কিরকম ডিপেন্ডেন্সি হবে। যদি আর্থ সারফেসে থাকে তার জন্য যেরকম হয় আমরা দেখলাম আর্থ সারফেসে কি ছিল, জি ইকুয়াল টু জিএম বাই ক্যাপিটাল আর্থ আর স্কোয়ার, কারণ আর্থের রেডিয়াস কত, এখানে যখন অবজেক্টটা ছিল এই পয়েন্টে আর্থ সারফেসে, এই যে আর্থ তার আর্থ সারফেসে যখন ছিল তখন আমার জির ভ্যালু এটা। কিন্তু আমি বলছি আর্থ সারফেস থেকে এবার এই উচ্চতায় করে একটা বিন্দুতে রাখছি, তাহলে তার জন্য এই যে এই পি পয়েন্টে বস্তুটা রাখার জন্য আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু, জির ভ্যালু কত হবে বা কিভাবে পরিবর্তন হবে এটা আমি ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমি দেখো এইখান থেকে এইখানে তো আমার ধরো আর্থের মাসটা আছে ক্যাপিটাল এম, পুরো মাসটা তার সেন্টারে কনসেন্ট্রেট আছে এরকম ভাবা হয়। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, এটা যদি আর হয় এটা এইচ, তাহলে কি হচ্ছে আর প্লাস এইচ, তাহলে জি প্রাইম ধরছি, জি প্রাইম ইকুয়াল টু কত হওয়া উচিত, জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার হওয়া উচিত, কারণ এটা আর এটা এইচ। তাহলে এদের দুজনকার মধ্যবর্তী ডিস্টেন্স হয়ে গেল আর প্লাস এইচ, তাই আর প্লাস এইচ স্কোয়ার। আর এটা তো আর্থের মাসই থাকবে, অবজেক্টের মাসের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, তোমাদের আগের প্রবলেমটাতেই আমি দেখালাম। তাহলে এটা জি এটা জি প্রাইম, আমি সিম্পলি এবার এদের রেশিও নিচ্ছি। তাহলে জি বাই জি প্রাইম যদি করি, আমি জি বাই জি প্রাইম না করে জি প্রাইম বাই জি করি, ইজি হবে। জি প্রাইম বাই জি করছি, তাহলে জি প্রাইম মানে হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু এইটা নিচে ভাগ, তার মানে আর স্কোয়ার উপরে গেল আর নিচে হচ্ছে জি এম। তাহলে এটা কাটাকাটি করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। এইখানে ম্যাথ বেশি কিছু নেই, যারা ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই, ফিজিক্স পড়ছো তো একটু ম্যাথ একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এই সামান্য ক্যালকুলেশন করতে করতে ম্যাথের প্রতি একটু হলেও ভালোবাসা জন্মাবে। তো আমি সিম্পলি উপরে নিচে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 1 প্লাস, দেখো এখানে আর স্কোয়ার আছে তাহলে উপরে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, আর এখানে কি আর প্লাস এইচ আছে তার হোল স্কোয়ার আছে, তাই এখানে ভেতরে গেলে আর স্কোয়ার দিয়ে ভাগ করি যদি, তাহলে এটা ভেতরে গেলে এই আরটা কেটে যাবে আর এটা এইচ থাকবে, তাহলে এইচ বাই আর তার স্কোয়ার। এবার এটাকে উপরে তুললে তাহলে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এইবার এইখানে যেটা অ্যাপ্লাই করব সেটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপানশন, মানে ম্যাথের ক্লাস, তোমরা ক্লাস 11 তোমরা হয়তো অবশ্যই পড়বে, তোমাদের বেসিক চ্যাপ্টারই থাকে। বাইনোমিয়াল এক্সপানশন মানে একটা সিরিজকে এক্সপান্ড করে কি করে ভাঙা হয়। আমি লিখে দিচ্ছি, ধরো 1 প্লাস এক্স আছে, এখানে মাইনাস এন আছে পাওয়ার, তাহলে এইটাকে আমরা লিখি নিয়ারলি ইকুয়াল টু 1 মাইনাস এন এক্স, মানে যা পাওয়ারে থাকবে তার সাথে এটা গুণ করলে এটা লেখা হয় এইভাবে 1 মাইনাস এন এক্স। এই বাইনোমিয়াল সিরিজকে এক্সপান্ড করলে এভাবে লেখা হয়। তাহলে এইটাকে কি লেখা যেতে পারে 1 মাইনাস, এই -2টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে -2h বাই আর। তাহলে এইটাকে আমি পেলাম এখান থেকে জি প্রাইম ইকুয়াল টু, এই যে জি প্রাইম বাই জি ছিল, জি প্রাইম বাই জি ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর। তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এইটাই হচ্ছে ভ্যারিয়েশনটা, একটু উপরে লিখছি।
জি প্রাইম বাই জি ইকুয়াল টু পেলাম 1 মাইনাস 2h বাই আর, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এইটাই হচ্ছে আমার উচ্চতার সাথে পরিবর্তন। তাহলে আমি কি দেখলাম যে জি প্রাইমটা, তাহলে আমি কি দেখলাম যে এই যে ফর্মুলাটা এইটাই হচ্ছে আমার উচ্চতার সাথে পরিবর্তন, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে উচ্চতার সাথে জি এর ভ্যালুটা জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, তার মানে উচ্চতার সাথে সাথে জি এর ভ্যালুটা কমবে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এইবার একটা হচ্ছে কোশ্চেন যে এইখানে যদি আমার এই আরটা আর এইচ বাই আর এর মানে রেশিওটা খুব কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মানে এই যে এটা এই 1 এর থেকে যদি এটা কম্পারেটিভ হয় তাহলে এইটা এরকম করে লেখা যায় যে 2h বাই আর, সিম্পলি লিখে দিলেও হয় জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 2h বাই আর। তো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন। তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তোমাকে বিভিন্ন রকম এখান থেকে কোশ্চেন আসতে পারে, তোমাকে দুটো ডিফারেন্ট, তোমাকে হয়তো বলে দিল যে এরকম একটা কোশ্চেন এলো, এখান থেকে একটা প্রবলেমই আমি অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি। ধরো আর্থের রেডিয়াস তো জানাই, তোমাকে বলছে যে এইচ উচ্চতায়, মানে ধরো এইচ ইকুয়াল টু বলে দিচ্ছে যে 20 মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় আর্থে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে। সিম্পলি কি করবে, এই জির ভ্যালু তো জানোই, আমি এক্ষুনি লিখেছিলাম জির ভ্যালু সিজিএস এসআই যা ইউজ করবে। ধরো আমি এসআই ইউজ করলাম, তাহলে 9.8 হবে 1 মাইনাস 2 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু 20, আর আর্থের রেডিয়াস তোমাকে গিভেন থাকবে, বা আর্থের রেডিয়াস তুমি মুখস্থ রাখতে পারো। তাহলে এইটাই হচ্ছে তোমার ভ্যারিয়েশন উইথ অল্টিটিউড বা উচ্চতার সাথে গ্র্যাভিটেশনাল পরিবর্তন। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গভীরতার সাথে, গভীরতার সাথে কি করে পরিবর্তন হচ্ছে। এইবার আমি কি করছি, এবার আমরা যেহেতু বলছি ডেপথের সাথে মানে গভীরতার সাথে পরিবর্তন, আমি ভূপৃষ্ঠ থেকে আগে কি করছিলাম, আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছিলাম, ঠিক আছে, এবার আমি ভূপৃষ্ঠ থেকে ভেতরের দিকে আসছি। তাহলে এই গভীরতার সাথে পরিবর্তনটা কি করে হবে, এই গভীরতার সাথে পরিবর্তন মানে কি, আমাকে এখন বস্তুটা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে রাখতে হবে। তাহলে আমি ধরছি যে ধরো ভূপৃষ্ঠ থেকে এই আমার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইখানে আমি এম ভরটাকে রাখছি, আর এটা তো আমার আর্থের আছে, তাহলে টোটালটা তো আর, টোটাল রেডিয়াসটা যেটা এটা তো আর তুমি জানোই, এটা হচ্ছে টোটাল আর। এবার গভীরতার সাথে পরিবর্তনের জন্য এখানে একটা কনসেপ্ট আছে, একটু কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। তো আমি যদি এটা যদি আর হয়, এটা বাদ দিলে কত হবে, এইটুকু আর মাইনাস এইচ, অবশ্যই আর মাইনাস এইচ হবে, তাহলে এটা আর মাইনাস এইচ। এই আর মাইনাস এইচ রেডিয়াসের একটা যদি আমি গোলক আঁকি, তাহলে এই গোলকটা এই যে, তাহলে এখানে তোমার দুটো পার্ট হলো, একটা হচ্ছে এই যে বড় গোলকটা যার এই যে মানে ব্যাসার্ধ মানে বেদ বলতে পারো, যে উইথটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে বা ব্যাসার্ধটা যদি বলো সেটা হচ্ছে আর, আর একটা হচ্ছে আর মাইনাস এইচ রেডিয়াসের, এইটা তো তোমার আর মাইনাস এইচ, এই যে এইটুকু এটা তো আর মাইনাস এইচ রেডিয়াসের বৃত্তটা এঁকেছি। বলছি যে আমি এইখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার মানে সেই অবজেক্টটার উপর কার জন্য ফোর্স কাজ করবে, এই গোলকটার জন্য ফোর্স কাজ করবে না এই গোলকটার জন্য করবে। তো এই কোশ্চেনটা হচ্ছে যে যদি কোনো একটা অবজেক্ট কোনো গোলীয় খোলকের ভেতরে থাকে তখন তার জন্য কোনো ফোর্স কাজ করবে না। তার মানে কি, এই যে গোলীয় খোলকটা মানে বড়টা যার ব্যাসার্ধ আর, তার জন্য এর উপর কোনো ফোর্স কাজ করবে না। কিন্তু এই যে গোলীয় খোলকটা যার ব্যাসার্ধ আর মাইনাস এইচ, তার জন্য এই গোলীয় খোলক এই অবজেক্টটার উপর বস্তুটার উপর ফোর্স কাজ করবে। মানে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা তো ফোর্সটার জন্য হচ্ছে, তাহলে আমরা কনসার্ন কিসের ব্যাপারে, ফোর্সের ব্যাপারে। তা আমাদেরকে দেখতে হবে যে ওই অবজেক্টটার উপর কার জন্য ফোর্স কাজ করছে। তাহলে আমি দেখলাম যে বাইরে যে বড় আর ব্যাসার্ধের যে গোলীয় খোলকটা ছিল তার জন্য কোনো ফোর্স কাজ করবে না, কিন্তু যেটা আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলীয় খোলক তার জন্য ফোর্স কাজ করবে। তাহলে আমরা দেখি যে
এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের যে গোলীয় খোলকটা তার নিজস্ব মাস কত? আমরা তো পুরো হোল মানে একটা ধরো কি বল যেটা হচ্ছে নিরেট বল, তাহলে নিরেট বলটার মাস হচ্ছে এম। এবার আমি ওই বলটার ভিতরে গিয়ে একটা ছোট্ট পোর্শন আমি কাটছি, তাহলে ওই ছোট্ট পোর্শনটার মাস কত হবে সেইটা হচ্ছে আমার এই ছোট্ট পোর্শনটা, সেইটার মাস আমি বের করতে চাইছি। তাহলে এই বড়টার মাস এম ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো, মানে হচ্ছে কি ঘন ভলিউম ইন্টু ঘনত্ব, ভলিউম মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এটা হচ্ছে বড়টার মাস। তাহলে আমার ছোটটার রেডিয়াস কত? ছোটটার রেডিয়াস আর মাইনাস এইচ, তাহলে ছোটটার মাসকে যদি এম প্রাইম দিয়ে ডিনোট করি তাহলে এম প্রাইম ইকুয়াল টু কত হওয়া উচিত? 4/3 পাই আর কিউব, আর মানে কত আর মাইনাস এইচ কিউব ইন্টু রো হওয়া উচিত। তাহলে এইখান থেকে আমি রোর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। তাহলে রো ইকুয়াল টু 3m/4 পাই আর কিউব। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এম প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস এইচ তার কিউব ইন্টু রো, সরি রোর জায়গায় তো ভ্যালুটা বসাবো, রো মানে হচ্ছে 3m/4 পাই আর কিউব। তাহলে এখান থেকে 4 পাই কাটলো আর 3 কাটছে, তাহলে শুধুমাত্র থাকছে আমার m বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ তার কিউব, তাই তো? এটা হচ্ছে আমার এম প্রাইমের ভ্যালু। এইবার আমরা তাহলে এদের দুজনের মধ্যে যে ফোর্সটা সেটা লিখি, তাহলে আমি এখানে লিখছি। তাহলে ফোর্সটা হয়ে যাবে আমার জি ইন্টু স্মল এম, কার মাস? এই অবজেক্টের মাস ইন্টু এম প্রাইম। এখন তো আর্থের মাস এম ধরলে চলবে না, কারণ আমার তো আর্থ এইটুকুর জন্য খালি বল কাজ করছে, এম প্রাইমটার জন্য এই যে গোলীয় খোলকটার ভিতরে আছে আর মাইনাস এইচে, সেই জন্য ওটা এম প্রাইম ধরছি। আর কত ডিস্টেন্সে আছে? এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর মাইনাস এইচ তার স্কয়ার। এটা হচ্ছে রুট করা হয় তাহলে কি আসবে? আর মাইনাস এইচ তার স্কয়ার থেকে গেল, আর এম প্রাইমের ভ্যালু হচ্ছে এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ তার হোল কিউব। তাহলে এটাকে এবার মুছে দিই, এটাকে সিম্পলিফাই করো, কত আসছে? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এটা হচ্ছে আর মাইনাস এইচ, একটা থাকছে এখানে স্কয়ার, এটা কেটে গেল। এইবার আমার এই যে ফোর্সটা, এই ফোর্সটা অবশ্যই এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার মাস ইন্টু অ্যাক্সিলারেশনের সাথে ইকুয়াল হবে। তাহলে এই মাস কত? এর মাস তো স্মল এম, আর অ্যাক্সিলারেশন কত? আমি তো জি প্রাইম ধরে নিচ্ছি এইচ এর হাইটে, তাহলে জি প্রাইম এই এম কেটে দিলাম, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর কিউব ইন্টু আর মাইনাস এইচ। এইবার তুমি নিজে জানো জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার মানে কত? স্মল জি, তাহলে এখানে একটা স্মল জি বাই আর কিউব, স্মল জি বাই ক্যাপিটাল আর ইন্টু আর মাইনাস এইচ থাকছে। তাহলে জি প্রাইম ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি জি ইন্টু 1 মাইনাস এই আরটা এর মধ্যে ভরে দাও, তাহলে এইচ বাই আর। তাহলে তোমার জি প্রাইম ইকুয়াল টু যে রিলেশনটা পেলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এইটা হচ্ছে রিলেশনটা। তাহলে আমরা কি দেখলাম যে গভীরতার সাথে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর এ পরিবর্তন হচ্ছে, তার মানে গভীরতার সাথেও কিন্তু আমার অ্যাক্সিলারেশনের মানটা কমছে। তাহলে যদি বলা হয় যে তোমার অ্যাক্সিলারেশনের মান সব থেকে বেশি কোথায়, তখন কথাটা আসবে যে অ্যাক্সিলারেশন মান ভূপৃষ্ঠের সব থেকে বেশি হবে। এইবার আমরা গ্র্যাভিটেশনের মান জির মান, যেহেতু আমরা বললাম যে গোলাকার শেপ নয় এটা উপগোলাকার শেপ, তার জন্য একটা ভ্যারিয়েশন পেলাম, এই তার জন্য আমরা দেখলাম আর এর সাথে, এবং উচ্চতা বা গভীরতা তার সাথেও আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। কিন্তু এবার যেটা দেবো সেটা হচ্ছে আহ্নিক গতির জন্য আমাদের জি ভ্যালু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপর কি এফেক্ট করছে সেটা দেখা যাক। তাহলে আমরা যেটা গভীরতা এবং উচ্চতার সাথে পরিবর্তন দেখলাম, কিন্তু আহ্নিক গতির জন্য যে পরিবর্তনটা সেটা আর এই ভিডিও মানে লেকচারে হচ্ছে না, কারণ লম্বা হয়ে যাচ্ছে তোমাদের সিরিজ, এতক্ষণ অ্যাটেনশন কারো থাকবে না। তো আমরা নেক্সট লেকচারে আহ্নিক গতির জন্য কি করে ভ্যারিয়েশন হয় সেটা দেখবো, এবং যা আজকে পড়ালাম তার উপর বেস করে যা যা প্রবলেম হয় সেই সমস্ত প্রবলেমগুলো আমি ডিসকাস করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং
অতি অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এবং আমি মানে আমার কতটা মানে কোনটা ভালো বা খারাপ আমি তো নিজে বুঝতে পারবো না, তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে কতটা মানে কোন জায়গাটা আমাকে ইমপ্রুভ করা দরকার, সেই সমস্ত কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা।